শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। নিবন্ধনের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত। গণহত্যার দায়ে দল হিসেবে দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে নিবন্ধন। এই যাবৎ যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে। সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। আনচ্যালেঞ্জ তো কিছু থাকবে না, রুল অফ লয়ে তো এটাই হবে। চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের উপর আলোচনা হবে, চ্যালেঞ্জ টিকবে, চ্যালেঞ্জ টিকবে না। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে জানতে চায় বিএনপি। সংস্কার চাপিয়ে দিলে জনগণ মানবে না। ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা করতে ঢুকে গেছে, এখন করতে থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে তালিম দিচ্ছে। জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর নীতি হবে, এর লক্ষ্য কি। শুক্রবার আত্মপ্রকাশ করবে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। 4 মূলনীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংশোধনে আপত্তি নেই সিপিবির। আমরা এখন ওই গণপরিষদ, অন্যান্য সাংবিধানিক পরিষদ এটা করার প্রয়োজন মনে করছি না। এমনকি বাংলাদেশের বাস্তবতায় ওনারা উচ্চ কক্ষের কথা বলেছেন, আমরা এটা প্রয়োজন মনে করি না। রমনা বটমূলে বোমা হামলা মামলায় সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি। 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছর করে কারাদণ্ড। মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। 4 দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ। গণ অভ্যুত্থানের সময় মিরপুরের সাগর হত্যা মামলায় অভিযুক্ত। আরেক সংসদ সদস্য মীরা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা। রাজধানী তেজকুনিপাড়ায় ময়লার স্তূপ থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। নিহতের শরীরে গরম পানির ছেঁকা আঘাতের চিহ্ন। তিনটা বস্তার ভিতরে বইরা ডাকমে না ফলাই আমার যদি কেউ আমার লোক মনে মনে শত্রুতা থাকে তাহলে ওরা আমারই নষ্ট করতো, আমার মায়ের তো কিছু করে নাই। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে। সূচি পিছিয়ে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত বিসিবির। অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। কাল সকালে দুবাই যাচ্ছে টাইগাররা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখন স্থগিত। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। শীর্ষ নেতৃত্বের দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে আওয়ামী লীগের নিবন্ধন। পরের বিষয়গুলো নির্ভর করছে রায়ে কি আদেশ দেন ট্রাইব্যুনাল তার উপরে। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে দলটি, জানালেন আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই মাসের মধ্যেই বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি প্রসিকিউশনের। অধ্যাদেশ সংশোধনের ফলে ট্রাইব্যুনাল এখন মানবতাবিরোধী অপরাধে দলেরও বিচার করতে পারবে। এরই মধ্যে বিচার শেষ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারির রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলে আসছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কিছুটা সময় লাগতেই পারে, আর এই সময়ের মধ্যে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারছে না তারা। দলের পুরো লিডারশিপ সেট আপ যেটা, এটা তো দেশে নাই, দেশের বাইরে। তারা আসা মাত্রই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সুতরাং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত তো আমার মনে হয় না তারা নির্বাচনীয় তারা ভাবতে পারবে, সেটাও আমার কাছে মনে হয় না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, নিবন্ধন স্থগিতের সাথে সাথে অন্য অনেক কিছুর সাথে আটকে গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকও। এই যাবৎ যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে। সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব
করবেন না আমার ধারণা। এমন রায় আসতে পারে যে এই দলটাকে নিষিদ্ধ, তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল। এমন আসতে পারে যে না, স্পেসিফিক কিছু রিফর্মসে কথা বলে যে এই পরিবর্তন করে এই দল। রায়ে যে কি হবে তা তো আমরা কেউ জানি না আসলে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে আওয়ামী লীগ। তারা আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে হয়তো আসবে, সেটির সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে, সেটি প্রমাণ করতে হবে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে। রুল অফ ল তো উইদাউট ট্রায়ালে কিছু করতে দেওয়া হয় না। সাময়িক স্থগিত করার কারণে আমি মনে করি এটা চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জে ভ্যাটিং হবে। নিয়ম মাফিক নিবন্ধন স্থগিতের আদেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা ইসির। আবার যেহেতু গ্যাজেট হয়েছে তাই না পাঠালেও চলবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুযোগ সুবিধা মতো সংস্কার চাপিয়ে দিলেই তা মানবে না জনগণ। আর বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন, মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। জনগণের দাবি দেওয়া প্রখ্যাত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল ভাসানী জনশক্তি পার্টির স্মরণ সভা। সে আয়োজনে আধিপত্যবাদের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর জোরালো ভূমিকার কথা স্মরণ করা হয়। কিন্তু সেটাও বাস্তব গুরুত্ব পায় রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর ইস্যু। বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। শুধু অন্তর্বর্তী সরকার নয়, আলাপ আলোচনা ছাড়া নির্বাচিত সরকারও করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারবে না, মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? মন্তব্য করেন, জনগণ দেশের মালিকানা কাউকে দেয়নি। বলেন, মানুষ এখন ঐক্যবদ্ধ। ক্ষুদ্র একটা গোষ্ঠী সংস্কারের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে মানা হবে না। এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশ আর হবে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ করিডোর ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিও। মানুষের যে আকুতি, যে আগ্রহ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তি। গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউ এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে দলটির বাংলা মোটর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, যুব সমাজকে আত্মবিশ্বাসী করতে চায় জাতীয় যুব শক্তি। প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করবে যুবকদের সমস্যা, সম্ভাবনা ও দেশ পুনর্নির্মাণে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চায় না এনসিপি। দলটির এই মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় সঙ্গীতের অসম্মানের বিরোধিতা করে এনসিপি। যারা বুঝে কিংবা না বুঝে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে তাদের রাজনৈতিকভাবে প্রতিরোধের আহ্বান জানান তিনি। এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুবশক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আগামী শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ গুলিস্তান, ঢাকা। সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরও বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে।
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির। 2 যুগ আগের ওই ঘটনায় 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড আর 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। হুজি নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর এবং 2 আসামি মারা যাওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা ছিল মানবিক আর সাংস্কৃতিক অধিকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা তার মূলে আঘাত। 2001 সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে ঘটে বোমা হামলার ঘটনা। সেই ঘটনায় প্রাণ যায় 10 জনের। হামলার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। 2 মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 14 জনকে আসামি করা হয়। সেই ঘটনার প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন ঘোষণা করা হয় হত্যা মামলার রায়। এতে প্রধান আসামি মুফতি হান্নান সহ 9 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কারাগারে থাকা আসামিরা পরে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। অবশেষে বেশ কয়েকটি আদালত ঘুরে বিচারিক আদালতের রায়ের 1 যুগেরও বেশি সময় পর এলো আপিলের রায়। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জরিমানা করা হয় 50,000 টাকা করে। আপিল শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মানবতা বিরোধী ও সাংস্কৃতিক অধিকারের উপর আঘাত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে, তাই আপিল করবেন তারা। যেহেতু ডেথ সেন্টেন্স যাদের ছিল তারা তো আর জামিন পাননি, আমরা লিভ টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই আমরা লিভ টু আপিল ফাইল করব। 2008 সাল থেকে প্রায় 16-17 বছর তারা ইতিমধ্যে কারাগারে আছেন, ফলে তাদেরকে আর জেলে থাকার কোনো প্রয়োজন নাই। এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন। অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে মুফতি হান্নানের, আর কারাগারে মারা গেছেন 2 জন। এছাড়া 10 আসামি কারাগারে আছেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে দলটির আপত্তি নেই। তাছাড়া এখনই গণপরিষদ, সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছেন না নেতারা। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাথে আলোচনায় বসে কমিশন। কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই সংলাপে সিপিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণঅভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়নই তাদের লক্ষ্য। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। নির্বাচন কমিশন, দুদক ও সংবিধান সংস্কার বিষয়ে সংলাপ চলে প্রায় 4 ঘন্টা। পরে ব্রিফিংয়ে দলটির সভাপতি জানান, সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি, তবে 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই তাদের। সংবিধানের সংস্কার হইতে পারে, কিন্তু পুনর্লিখন আমাদের 4 প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের, সেটা রাখার পক্ষে, তারা সেটা রাখে নাই, সেটা আমরা এটা বলে দিয়েছি আমরা। তবে এখনই গণপরিষদ, সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছে না সিপিবি। নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে বড় সংস্কারের পক্ষে মত তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক। আমরা এখন ওই গণপরিষদ, অন্যান্য সাংবিধানিক পরিষদ এটা করার প্রয়োজন
মনে করছি না। এমনকি বাংলাদেশের বাস্তবতায় ওনারা উচ্চকক্ষের কথা বলেছেন, আমরা এটা প্রয়োজন মনে করি না। এ সময় ৭১-এর চেতনা আর ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ দেন সিপিবির নেতারা। স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফ এর বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সকালে শাহবাগে জুলাই মঞ্চে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন একজন অ্যাক্টিভিস্ট। তিনি বলেছেন, ইউপিডিএফ কোনো রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়, বরং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় সংকট, সমাধানে সকল জাতিগোষ্ঠীরই অংশগ্রহণ জরুরি। একক কোনো সংগঠনের সাথে বৈঠক করে সমাধান আসবে না বলেও তার দাবি। বলেন, এতে বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা আছে। একই সাথে ইউপিডিএফ সহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অপসারণ এবং পাহাড় থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি তোলা হয়। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ এবং তাদের সকল অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অনতিবিলম্বে ইউপিডিএফের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। ঢাকা ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে, আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও। লোকসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন মমতাজ বেগম। সময়ের সাথে সাথে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে। এরপর তার অভাবিত উত্থান ঘটে। সংসদ সদস্য নির্বাচিত হন। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি। শিল্পী হওয়ায় সুযোগ পেলেই গান গাইতেন, তা সেটা গানের মঞ্চ কিংবা সংসদ অধিবেশন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। মানিকগঞ্জ ২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ভিপি বাহিনী গড়ে তোলা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা যায় মমতাজকে। সোমবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় মমতাজকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। আজকে ৫ আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মমতাজকে হয়রানি করতেই হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলায় কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। মমতাজের বিরুদ্ধে আরও মামলার পাশাপাশি অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বরিশালের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং 215 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে। এদিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়নের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের 30 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 94 ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সৈয়দা রুবিনা আক্তার মীরার জ্ঞাত আয় বহির্ভূত 1,57,00,000 টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া নিজের 10টি ব্যাংক হিসাবে 178,52,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনেরও তথ্য পেয়েছে দুদক। মীরার স্বামী মোহাম্মদ মোশাররফ হোসেন সর্দারের বিরুদ্ধে প্রায় 1,26,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 3টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে প্রায় 36,75,00,000 টাকার। এই মামলায় স্ত্রী মীরাও আসামি। 1,57,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও 10টি ব্যাংক হিসাবে 278 কোটি টাকারও বেশি লেনদেনের তথ্যাদি অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম যেন টাকার মেশিন।
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর এই কর্মকর্তার অর্থ সম্পদ বেড়েছে বিদ্যুতের গতিতে। গত 25 বছরে তিনি বেতন ভাতা পেয়েছেন প্রায় 3 কোটি টাকা, কিন্তু 30 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 94টি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন 127 কোটি টাকা। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। 29 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 94টি হিসাবে সন্দেহজনকভাবে 127 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া বেসরকারি শান্ত মরিয়াম ও নর্দার্ন ইউনিভার্সিটির বিরুদ্ধে মানি লন্ডারিং ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রায় 102 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার তেজগাঁয়ের তেজকুনিপাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় 5 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজামণি নামের ওই শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকাল 11টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তেজগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তেজগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির মা। হারিয়েছেন আদরের সন্তান, কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না মা। আমার নিজ বাবা ছাড়া আমার বুকেতে নিজ জায়গা, আমি বাসা মায়া হয়েছে, আমি এত কষ্ট করছি না। আমার মায়া আমার বন্যায় গরম পানি দিয়া ইজায়া গলার মধ্যে দড়ি বাঁধা মোর মধ্যে ইট মিট দিয়াছে, 3টা বস্তার ভিতরে বইরা ডাক মেনা ফলাই দিয়েছে। নিহত রোজামণি সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন। রাতে জানানো হয় তেজগাঁও থানায়। মঙ্গলবার সকালে তেজগাঁও ফ্লাইওভারের নিচে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে উদ্ধার করে রোজামণির মরদেহ। পুলিশ জানায় শিশুটির বুকে ফোস্কার মতো দাগ ও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। গলার দাগ দেখে বোঝা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রোজামণিকে। ময়লার স্তূপ, ওইখানে একটা বাচ্চা পাওয়া গেছে বস্তাবন্দি। পরে যায় ড্রেনের মধ্যে বস্তাবন্দি বাচ্চাকে উদ্ধার করে পরে সুরদাল করে মেডিকেলের মর্গে নিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। আমরা হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এর যদি ফাঁসি যদি না আসলে আমরা সবাই আন্দোলন করে এ দেশ বিদেশনী ফার্মকে আটকাবো। এত ছোট মানুষটা মারার কি দরকার? আমরা তো কারোর সাথে শত্রুতা না। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই ও সিআইডির তদন্তকারী দল। তারা জানান অপরাধীকে শনাক্তে কাজ করছে পুলিশের সব সংস্থা। নিহত রোজামণি প্রবাসী নূর আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মুনিরামপুরে। এ মাসেই গ্রাম ছেড়ে ঢাকায় এসে বসবাস শুরু করে রোজামণির পরিবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 17 মে। 12 কার্যদিবসে বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। আজ আদালতে দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পরিবারের। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে। দাবি ওঠে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের। গত 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। 27 এপ্রিল থেকে হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন বাদী ও বিবাদী পক্ষের 29 জন। মঙ্গলবার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। 4 আসামির উপস্থিতিতে 2 ঘণ্টার যুক্তিতর্ক শেষে আগামী 17 মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাত্র 12 কার্যদিবসে শেষ হলো বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। 1 নম্বর আসামি হিটু শেখ, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন
2000 সংশোধিত 2003-এর 9(2) ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 506 দ্বিতীয় অংশ এবং 201 ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছি। দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ হয় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার। আসামিদের দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশা তাদের। আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং তিনজন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। গত 6 মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মা আয়েশা আক্তার বাদী হয়ে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব ও ভাসুর রাতুল শেখকে আসামি করে মামলা করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু। জাহিদ হাসান, যমুনা নিউজ। সরকারি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, দ্রুতই সেটি কার্যকর হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে চিকিৎসকদের এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় যোগ দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন চিকিৎসককে সম্মাননা তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 7,000 চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে যারা ভালো কাজ করছেন তাদেরকে দেশের বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক নিয়োগের কথাও জানান তিনি। ডাক্তারদের প্রমোশন হয় না, যে পোস্টে ছিল সেই পোস্ট থেকে বিদায় নিয়ে যাচ্ছে, প্রমোশন হয় না। এবার আমরা 7,000 ডাক্তারকে সুপার নিউমারি প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি, পদ সৃষ্টি করে। আমরা নেব ডাক্তার, চুক্তিভিত্তিক নেব, যেখানে যাওয়ার কথা বলবো সেখানে তাকে সার্ভিস দিতে হবে, তার জন্য বেতন বেশি দিতে হলে সেটাও দেব। বিভিন্ন হাসপাতালে নানাবিধ অসঙ্গতির কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেক চিকিৎসক সময় মতো হাসপাতালে যান না। রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য নয়, এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। একজন সার্জন উনি যখন অপারেশন করেন উনি যে টাকাটা পান, অ্যানেস্থেসিয়ার ডাক্তার সেই পয়সাটা পায়। এই কারণে আমি যদি তার বেতন তার ডবল 3 ডবল করে দিই তাহলে তো সে পড়বে। আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম, ক্যাবিনেট এটা পাস হয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা জারি করতে পারি। রোবোটিক্স ফিজিওথেরাপি সেবার মান বাড়িয়ে নাগরিকদের বিদেশে চিকিৎসার প্রবণতা কমানোর তাগিদ দেন স্বাস্থ্য উপদেষ্টা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ 3 দিনের মধ্যে প্রকাশের দাবি করা হয়েছে। মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভবনের সামনে সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা ও আহতরা দাবি জানান। জুলাই আহতরা জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত তালিকা পূর্ণাঙ্গ হয়নি জুলাই আন্দোলনের শহীদ আহতদের। এই অভিযোগ করে যোদ্ধারা জানান, দ্রুতই সম্পন্ন করতে হবে। আন্দোলনকারীরা জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করে জুনের মধ্যে ভাতা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। আর 3 জন সচিবকে দ্রুত অবসরে পাঠানোরও দাবি করা হয়। সেই সাথে আহতরা দাবি জানায়, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে শহীদ পরিবারের স্টেকদের রাখার দাবি। পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বলেছেন, পুলিশ বাহিনী আর কখনো কিলার ফোর্স হিসেবে কাজ করবে না। বিকেলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-25-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, পুলিশ বাহিনীর কাছে সর্বোচ্চ শর্টগান থাকবে, তবে যেসব বিশেষ জায়গায় ঝুঁকি থাকে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান আইজিপি। এদিকে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2024-25-এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। এই দল খেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN-কে 2 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর চ্যাম্পিয়ন ও রানার আপ দল সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং পুরস্কার বিতরণ করেন আইজিপি। এবার টুর্নামেন্টে বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের মোট 19টি দল 4টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ধরনের টুর্নামেন্ট থেকে আপনাদের আরও ভালো কিছু প্লেয়ার বের হবে, যারা আপনারা হয়তো প্রিমিয়ার লিগে চলে যাবেন একদিন, সেই প্রত্যাশা করি আমি। পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা সবার, তাই না? এখন যেসব জায়গায়, বিশেষ জায়গাগুলোতে যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার
রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে যেখানে, সেসব জায়গায় অবশ্য আর্মামেন্টারিয়ামটা ডিফারেন্ট হয়। নতুন কোনো সমস্যা না হলে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে 25 মের পরিবর্তে সিরিজ হবে 27 মে, শেষ হবে 5 জুন। এর মধ্যেই বিসিবিকে সফর সূচি পাঠিয়েছে পাকিস্তান। এখন অপেক্ষা সরকারের সবুজ সংকেতের, এরপরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এদিকে আরব আমিরাতের সাথে সিরিজ খেলতে কাল সকাল 10টা এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে দুবাই যাবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে 22 মে দুবাই থেকে পাকিস্তান যাবার কথা ছিল বাংলাদেশ দলের। 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতো 25 মে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে সিরিজ নিয়ে তৈরি হয় ঘোর অনিশ্চয়তা, বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল। যুদ্ধবিরতির খবরে আবারও মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেট। 17 মে থেকে আইপিএল এর পাশাপাশি শুরু হচ্ছে পিএসএলও। পাকিস্তান সুপার লিগ শেষ হবে 25 মে, যে কারণে বাংলাদেশ দলের সিরিজ পিছিয়ে যাচ্ছে 2 দিন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ হবে 27 মে, এরপর 29 মে, 1, 3 ও 5 জুন হবে সিরিজের পরের 4 ম্যাচ। ভেন্যু নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। বাংলাদেশের আপত্তি না থাকলে ফয়সালাবাদ ও লাহোরেই হবে খেলা, তবে পুরো সিরিজ রাওয়ালপিন্ডিতে করার ভাবনাও আছে। Condition in Pakistan is quite normal now. Today, Pakistan Cricket Board has announced restart of Pakistan Super League from 17th to 25th, and I guess it's third consecutive day, which is very normal after the ceasefire between Pakistan and India. So I'm just eagerly waiting for Pakistan and Bangladesh T20 series. 1921 মে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজ 2 দিন পিছিয়ে যাওয়ায় দুবাইতে হয়তো 2 দিন বাড়তি ক্যাম্প করে পাকিস্তানে যাবে লিটন দাসের দল। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও 2 দিন সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সবুজ সংকেত পেলে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে বিসিবি। তবে যতটুকু জানা গেছে, এটা পরিষ্কার অনিশ্চয়তা কাটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও ফিরে এলাম। রাতের বাংলাদেশ দেখছেন আপনারা। সৌদি আরবের সাথে সবচেয়ে বড় সামরিক চুক্তি করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে $142 বিলিয়ন সামরিক চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর পাশাপাশি জ্বালানি, বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে প্রায় $600 বিলিয়ন চুক্তির সমঝোতা হয় দুই দেশের মধ্যে। এর আগে দেশটির রাজধানী রিয়াদে পৌঁছানোর পর রাজস্বিক অভ্যর্থনা জানানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রিয়াদে পৌঁছানোর পর বেগুনি গালিচায় রাজস্বিক অভ্যর্থনা জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় রানওয়েতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরে ট্রাম্পকে গার্ড অব অনার জানানো হয় সৌদি রাজকীয় আদালতে। এ সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা, পররাষ্ট্র, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সৌদি রাজপরিবারের সদস্যরা। অন্যদিকে ট্রাম্পের সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ব্যবসায়ী এবং প্রেসিডেন্টের উপদেষ্টা সহ মার্কিন মন্ত্রিসভার অনেকেই। এরপরই বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনা করেন নানা ইস্যুতে। এ সময় দুই নেতা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে চুক্তি স্বাক্ষর করেন। হোয়াইট হাউস জানিয়েছে প্রায় $600 বিলিয়ন চুক্তির জন্য সমঝোতা হয়, যার মধ্যে $142 বিলিয়ন শুধু সামরিক খাতেই। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে এটাই সবচেয়ে বড় সামরিক চুক্তি। পৃথিবীতে আমরাই সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি। আমাদের ফাইটার জেট, মিসাইল সিস্টেম, প্যাট্রিয়ট সবকিছুই সেরা। আমাদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই। এ সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। সময়ের সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে সৌদি আরবের। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন বিচক্ষণ নেতা। আমি আশা করছি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। সৌদি আরবের পর আরব আমিরাত এবং কাতার যাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।